আমার আজকে আমাদের তোমরা তো মনে হয় পিডিএফ পেয়ে গেছো সবাই। আজকে তো আমাদের যেটা পাঠ্য বিষয় সেটা হলো অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস মানে কি? অ্যাপেন্ডিক্সের ইনফেকশন। তোমার অ্যাপেন্ডিসাইটিস মানে কি? অ্যাপেন্ডিক্সের ইনফেকশন, অ্যাপেন্ডিসাইটিস। তোমরা তো অ্যানাটমিতে পড়ছো অ্যাপেন্ডিক্স কি জিনিস, পড়ছো না? অ্যাপেন্ডিক্স হলো তোমার একটা স্মল গাট কি, লার্জ গাট, স্মল গাট, হ্যাঁ, ইন্টেস্টাইন যেটা আর কি। স্মল গাট এবং লার্জ গাটের যেখানে কমিউনিকেশন, ইলিয়াম এবং সিকাম যেখানে কমিউনিকেশন, যেখানে ওরা জোড়া লাগে, ঠিক ওইখানে একটা লম্বা আঙ্গুলের মতো একটা স্ট্রাকচার দেখা যায়। যে এই যে দেখো ছবিটা, এই যে এরকম একটা লম্বা আঙ্গুলের মতো একটা স্ট্রাকচার দেখা যায়, তোমরা অ্যানাটমিতে পড়ছো। এইটা হলো অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, এই যে ইলিয়াম, এটা হলো অ্যাসেন্ডিং কোলন, এটা হলো সিকাম। হ্যাঁ, এখান থেকে এটা বাড়ির দিকে চলে আসে, এটা হলো তোমার অ্যাপেন্ডিক্স। তাহলে এটা কি হলো? তোমার কাঠের একটা অংশ। আগে বলা হয়তো, আগে যেমন সার্জনরা যখন অ্যাবডোমেন ওপেন করতো এটাকে কেটে ফেলতো, মানে ভবিষ্যতে যদি অ্যাপেন্ডিসাইটিস হয় এই জন্য আর কি। কিন্তু এখন বলছে যে না, এটা একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটাকে আননেসারি কাটা যাবে না। এটাকে অনেক লিম্ফ নোড থাকে, লিম্ফয়েড ফলিকুল থাকে, এবং এই লিম্ফয়েড ফলিকুল তোমার জিআই ট্র্যাক্টের ইনফেকশন কন্ট্রোলে হেল্প করে। তা এটা কি জিনিস, এটা দেখো কতটুকু লম্বা, অ্যাভারেজ কত, 9 সেন্টিমিটার এটা, আর কত 5 থেকে 35 হইতে পারে। তো এই পর্যন্ত যে অ্যাপেন্ডিক্স কাটা হয়েছে তার মানে যে ম্যাক্সিমাম 26 সেন্টিমিটার অ্যাপেন্ডিক্স পাওয়া গেছে। ডায়ামিটার কত, 6 মিলিমিটার। তো এগুলো কেন আমাদের জানার দরকার কেন? আমরা যখন দেখি যে একটা পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তখন এইগুলো চেঞ্জ হয়, যেমন ডায়ামিটার চেঞ্জ হয়, সোয়েলিং হয়। তো আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি যে আসলে ইনফ্লেমেড হয়েছে কিনা। হ্যাঁ, আরেকটা কথা এখানে বলছে, তোমরা এই টার্মটা শুধু এখন মনে রাখো, আমি পরে দেখাবো কোথায়। ম্যাকবার্নিস পয়েন্ট, এটা মনে হয় টার্মটা তুমি আগেও শুনছো, যে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স যেখানে থাকে সেটাই আমরা ম্যাকবার্নিস পয়েন্ট বলি। অ্যানাটমিতে তোমরা হয়তো ওই যে সারফেস মার্কিং করছো কিনা জানি না, এটা আমাদের ওই যে অ্যানাটমিতে সারফেস মার্কিং করতে হয়, বডির ভিতরে স্ট্রাকচার বাইরে থেকে আঁকায় দেখাইতে হয়, যেটা লিভার এই এই জায়গায় আছে, হার্টের এই বুকে পেটে সারফেস মার্কিং করতে হয়। তো ওরকম ম্যাকবার্নিস পয়েন্ট সারফেস মার্কিং করতে হয়। ম্যাকবার্নিস পয়েন্ট আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো ওখানে থাকে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, এখন এই বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? ইলিওসিক্যাল ভালভ কি, ইলিয়াম এবং সিকাম, তোমাদের দেখে এখানে একটা বাল্ব থাকে। বাল্ব মানে কি? বাল্ব মানে এমন একটা জিনিস যেটা ফ্লো একদিকে, উল্টা দিকে ফ্লো হইতে পারে না। যেমন খাবার আমরা যখন খাই তখন এটা আস্তে আস্তে এই যে স্মল গাট হয়ে একটা সিকামে ঢোকে, কিন্তু কোনো খাবারের সিকাম থেকে এদিকে আসতে পারবে না। এটা হলো বাল্ব বলি আমরা আর কি, একমুখী বাল্ব। এখন এই যে ইলিওসিক্যাল যে বাল্ব বা জাংশন, তার নিচে এখানে থাকে আপনি নিচে দেখো কি আছে, এইটা কি, এটা হলো ইলিয়াম। ইলিয়ামের কিন্তু আবার ইলিয়ামের দেখো মেজেন্ট্রি আছে, ইলিয়ামের ডি মেজেন্ট্রি বলি আমরা। সিকামের মেজেন্ট্রি আছে, এটাকে মেজো অ্যাপেন্ডিক্স বলি। এতে মেজো অ্যাপেন্ডিক্স কোথায় অ্যাটাচ থাকে? এই দেখো, মেজো অ্যাপেন্ডিক্স অ্যাটাচ থাকে যেটা ডি মেজেন্ট্রির সাথে অ্যাটাচ থাকে। আর এই যে ইলিয়ামের যে মেজেন্ট্রি, এটা অ্যাটাচ থাকে কোথায়? পোস্টিরিয়র অ্যাবডোমেন ওয়ালে। লাম্বার অ্যানাটমিতে পড়ছো, সেকেন্ড লাম্বার থেকে লেফট সাইড অফ দ্য সেকেন্ড লাম্বার টু দ্য রাইট স্যাক্রিলিয়াক জয়েন্ট, এইখানে থাকে। এইটা হলো মোটামুটি অ্যানাটমি অফ দ্য অ্যাপেন্ডিক্স, থাকে কি অবস্থায়, কতটুকু লেন্থ। আর ব্লাড সাপ্লাই কি, এই যে দেখো টার্মিনাল পার্ট অফ দ্য ইলিওকোলিক আর্টারি, এই যে ইলিওকোলিক আর্টারি। এটা ইলিওকোলিক কেন বললাম? এই যে ইলিয়ামে সাপ্লাই দেয়, কোলনে সাপ্লাই দেয়, এবং ইলিওকোলিক আর্টারির একটা ব্রাঞ্চ হলো অ্যাপেন্ডিকুলার আর্টারি। এটা হলো ব্লাড সাপ্লাই। তার জন্য যখন অ্যাপেন্ডিক্স অপারেশন করে তখন এইখানটা বাঁধে কেটে ফেলে। এখন আর এই আর্টারিটা এখন বাঁধতে হবে, এখান থেকে লিগেচার দিয়ে আর্টারিটা কেটে ফেলে। আচ্ছা, এখন come to the main point, appendix. Actually appendixটা কি? অ্যাপেন্ডিসাইটিসটা কি? এটা ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, এটা একটা বয়স আছে, যে বয়সে বেশি হয়। তোমরা দেখবা যে অ্যাপেন্ডিসাইটিস সাধারণত
ইয়ং অ্যাডাল্ট স্যার কথা ক্লিয়ারলি স্যার শুনতে পাচ্ছি না, একটা শব্দ হচ্ছে। আচ্ছা, এখন শব্দ তো আমার এখানে তো কোনো শব্দ নাই, তোমাদের এখন শুনতে পাচ্ছ? জি স্যার, এই শব্দটা অন্যক্ষণ যাবত হচ্ছে স্যার। জি এখন ঘ্যার শুনতে ঘ্যার পাচ্ছ? টাইপের একটা শব্দ, হ্যাঁ, কি শব্দ? ঘ্যার ঘ্যার টাইপের একটা শব্দ স্যার। ও আচ্ছা, দেখি আমি তাহলে আমার বাসা দিয়ে কিছু সময় 1 মিনিট হোল্ড। হেডফোন থেকে আসতেছে। হ্যালো জি স্যার। হ্যালো, এখন কি সেই ঘ্যার ঘ্যার না শব্দটা স্যার, শোনা এখন যায়? ক্লিয়ার না স্যার, ক্লিয়ার? ক্লিয়ার না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমার বাইরে নিচে একটা শব্দ হচ্ছিল। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। এখন তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে ইনফেকশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, হ্যাঁ, এটা হলো তোমার অ্যাপেন্ডিসাইটিস। এটা ইয়ং অ্যাডাল্টদের হয়। হ্যাঁ, আর কি তোমার তো এখানে একটা দেশে ইউকেতে বছরে 50,000 অ্যাপেন্ডিসেক্টমি হয়। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু এরকম হয় বা আরো বেশি হয়, কিন্তু এর কোনো ডাটা নাই, এর কোনো ডাটা নাই। হ্যাঁ, বুঝতে পারছো? আর বাংলাদেশে আরেকটা জিনিস যেটা হয়, ইউকেতে হয় কিনা আমরা জানি না, বাংলাদেশে কিন্তু কিছু অ্যাপেন্ডিক্সের তোমার মেল ট্রিটমেন্ট হয়। যেমন অ্যাপেন্ডিসাইটিস হয় নাই, কিন্তু রাইট ইলিয়াক ফোসা পেইন, আমি সামনে তোমাদের বলবো যে রাইট ইলিয়াক ফোসা পেইন আর কি কি কারণে হইতে পারে। হ্যাঁ, তখন বাংলাদেশে যদি রাইট ইলিয়াক ফোসা পেইন পায়, তাহলে সেই রোগীকে অ্যাপেন্ডিসাইটিস বানায়, তাকে অপারেশন করে পয়সা নেয় ডাক্তাররা। এটা ম্যাল প্র্যাকসিস এবং ম্যাল ট্রিটমেন্ট। এবং এটা আমিও অনেক সময় ফেস করছি। এজন্য আমার অনেক সময় মানে ওই ক্লিনিক মালিকদের সাথে বা ক্লিনিক মানে অফিসিয়ালদের সাথে আমার অনেক সময় হিসিং হয়েছে, অনেক সময় তাদের সাথে ঝগড়াঝাটি হয়েছে। যাই হোক, তো এখন বাংলাদেশে কিন্তু অ্যাপেন্ডিসেক্টমি আরো তোমাদের ভিতরে এমন কি কেউ আছে যার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল কোনো সময়, অ্যাপেন্ডিসেক্টমি করা হয়েছে? কেউ আছো নাকি? জি স্যার, আমার করা হয়েছিল যখন ক্লাস 8-এ পড়ি তখন। আচ্ছা, তাহলে আমরা যখন ক্লিনিক্যাল ফিচার বলবো তখন তোমার এটা বুঝতে সুবিধা হবে। যাই হোক, প্যাথোফিজিওলজি মানে কি, আমার যে অ্যাপেন্ডিসাইটিসটা কেন হয় সেটা একটা ব্যাখ্যা আছে। খালি খালি তো হয় না, সবার তো হয় না। হ্যাঁ, কি কি জন্য হয়? অ্যাপেন্ডিক্সের লুমেন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আমরা জানি লুমিনাল স্ট্রাকচার, এটা গাটের মতো একটা লুমিনাল স্ট্রাকচার। এটা যদি কোনো কারণে, যদি এই দেখো তোমরা, এই যে লুমেন লুমেন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, একটা কারণ, এটা একটা কারণ, কোন কারণে লুমেন বন্ধ হয়ে গেলে এটা অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে। আর লুমেনটা কিভাবে বন্ধ হয়? এইটা কি? এটা হলো ফিকোলিথ। ফিকোলিথটা কি? একটা হলো হার্ড স্টুল, স্টুলের কণা, এটা ফিকোলিথ বলে। এই ফিকোলিথ যদি কোনো কারণে এখানে মুখটা বন্ধ করে দেয়, তাহলে সেটা তোমার অ্যাপেন্ডিসাইটিস হইতে পারে। এখন ফিকোলিথ বন্ধ হলে কেন হবে? যখন ফিকোলিথ মুখটা বন্ধ করে দেয়, তখন তোমরা জানো যে গাটে কমেন্সেল ব্যাকটেরিয়া থাকে, সব গাটেই থাকে ব্যাকটেরিয়া, নর্মালি থাকে, এটা কোনো ক্ষতি করে না। কিন্তু কখন ক্ষতি করে? এটা যখন আপার হ্যান্ড পায় তখন এটা ক্ষতি করে। যেমন এটা যদি বন্ধ হয়ে অ্যাপ্লিকেশন হয়, কোনো ইনফেকশন নেই। এখন ইনফেকশন করলে কি হয়? যখন এটা ইনফেকশন করে, ইনফ্লেম যখন হয়, তখন ওটা ফুলে ওঠে। ফুলে উঠলে কি হয়? ওখানে তখন একসময় তোমার ওই যে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়। ব্লাড সাপ্লাই বন্ধ হলে কি হবে? ইস্কিমিয়া হবে। ইস্কিমিয়া হলে কি হবে? নেক্রোসিস হবে, পারফোরেশন হবে। তো এইটা হলো প্যাথোফিজিওলজি, যেটা পড়লে তোমরা আরো ক্লিয়ার বুঝতে পারবা। যেমন ফার্স্ট লুমিনাল অবস্ট্রাকশন হয়, তারপরে ইনফ্লেমড হয়, ইনফ্লেমড হয়ে এটা সোয়েলিং হয়, সোয়েলিং হয়ে ব্লাড সাপ্লাই হ্যাম্পার হয়, ব্লাড সাপ্লাই হ্যাম্পার হলে ওখানে ইস্কিমিয়া হয়, ইস্কিমিয়া হলে তখন নেক্রোসিস হয়, নেক্রোসিস হলে পারফোরেশন হয়। ইস্কিমিয়া বোঝো তো? ব্লাড সাপ্লাই কমে যাও, এটা ইস্কিমিয়া বলি। নেক্রোসিস, ওটা টিস্যুটা ডেথ হয়, টিস্যুটা মরে যায়, ওখানে নেক্রোসিস হয়, তখন ওটা তখন পারফোরেশন তৈরি হয়। এখন অ্যাপেন্ডিসাইটিস যখন হবে, তখন পেশেন্ট কিছু ফিচার নিয়ে প্রেজেন্ট করে। যেমন কি ফিচার নিয়ে প্রেজেন্ট করে? পেইন অ্যাবডোমেন।
অ্যাবডোমিনাল পেইন, এন্ড অ্যাবডোমিনাল পেইনটা কোথায় হয়? পেরিয়াম্বিলিক্যাল রিজন। পেরিয়াম্বিলিক্যাল রিজন মানে আম্বিলিকাস চারিদিকে ঘোরানো ব্যথাটা প্রথমে শুরু হয়। তারপরে কি হয়, এই ব্যথাটা মাইগ্রেট করে। মাইগ্রেট করে মানে কি, ওই ব্যথাটা আস্তে আস্তে শিফটিং হয়, শিফট হয়ে রাইট ইলিয়াক ফোসা চলে যায়। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার ব্যথা আম্বিলিক্যাল রিজনে হইলো আবার ওখানে চলে গেল, এটা কি? এখন তোমাদের বুঝতে হবে যে আম্বিলিক্যাল রিজনের যে তোমার স্কিনের যে সাপ্লাই, ডার্মাটোম যে সাপ্লাই এবং অ্যাপেন্ডিক্সের যে সিম্প্যাথেটিক সাপ্লাই, এটা সেম সেগমেন্ট থেকে, স্পাইনাল কর্ডের সেম সেগমেন্ট থেকে ওঠে। তা এখন এই সেম সেগমেন্ট থেকে ওঠাতে ওই পেইনটা তখন দুই জায়গায় ফিল হয়। তা এখন বলা হয়েছে যে প্যারাআম্বিলিক্যাল রিজনে যে পেইনটা হয় ওইটা অ্যাপেন্ডিক্সের যে তোমার মানে পেরিটোনিয়াম থাকে, ভিসেরাল পেরিটোনিয়াম থেকে যখন পেইনটা হয় তখন ওই পেইনটা ফিল হয় আম্বিলিকাসে। এবং যখন ওই যে পেইনটা যখন শিফট হয়ে ডান দিকে রাইট ইলিয়াক ফোসায় আসে, তার মানে তখন ওটা প্যারাইটাল পেরিটোনিয়াম ইনভলভ হয়ে যায়। ভিসেরাল পেরিটোনিয়াম আর প্যারাইটাল পেরিটোনিয়াম বোঝো তো? পেরিটোনিয়ামের দুইটা লেয়ার থাকে আমাদের অ্যাবডোমেনে, সব একটা ভিসেরাল গায়ে লাগানো থাকে আর একটা অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লাগানো থাকে। যে অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যেটা লাগানো থাকে ওইটাকে আমরা বলি প্যারাইটাল পেরিটোনিয়াম, আর ওই মানে স্ট্রাকচারের গায়ে যেটা লাগানো থাকে ওটা হলো ভিসেরাল পেরিটোনিয়াম। তা ভিসেরাল পেরিটোনিয়ামের পেইন, প্রথমে ভিসেরাল পেরিটোনিয়াম পেইন শুরু হয়, আস্তে আস্তে ওই পেইনটা তোমার মাইগ্রেট করে প্যারাইটাল পেরিটোনিয়ামে যায়। পেইনটা যখন ভিসেরাল পেরিটোনিয়ামে থাকে তখন আমরা আম্বিলিক্যাল রিজনে ফিল করি, আর যখন প্যারাইটাল পেরিটোনিয়ামে চলে যায় পেইনটা তখন আমরা রাইট ইলিয়াক ফ্লোরে পেইন করি। তাহলে কি হলো, যে অ্যাপেন্ডিক্সের পেইন শুরু হয় আম্বিলিক্যাল রিজনে এবং এটা তোমার মাইগ্রেট করে রাইট ইলিয়াক ফোসায়। এই প্রথম ফিচার হলো পেইন। আর কি ফিচার থাকতে পারে? পেশেন্টের ভমিটিং থাকতে পারে, অ্যানোরেক্সিয়া নৌসিয়া থাকতে পারে। ভমিটিং মানে কি? বমি হওয়া সরাসরি। অ্যানোরেক্সিয়া ক্ষুধামন্দা, নৌসিয়া বমি বমি ভাব। নৌসিয়া মানে বমি বমি ভাব, বমি ভাব হচ্ছে কিন্তু বমি হচ্ছে না। আর ভমিটিং মানে বমি হয়ে যায়। হ্যাঁ, অ্যানোরেক্সিয়া মানে লস অফ অ্যাপেটাইট। আর কি? ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে। এইগুলো হলো তোমার পেশেন্ট এসে কমপ্লেন করবে। ঠিক আছে? আর কি, তুমি এখন পেশেন্টকে এক্সামিনেশন করবা। পেশেন্টকে এক্সামিনেশন করলে তুমি কি পাবা? রিবাউন্ড টেন্ডারনেস। রিবাউন্ড টেন্ডারনেস মানে কি? তোমার রিবাউন্ড টেন্ডারনেস মানে তুমি এক জায়গায় যে পেশেন্ট যেখানে ব্যথার কথা বলছে ওই ব্যথা তুমি আস্তে আস্তে চাপ দিতে থাকবা, আস্তে 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 চাপ দিতে থাকবা। চাপ দিয়ে হঠাৎ করে চাপটা তুমি উইথড্র করবা, হাতটা সরায় নিবা, তখন পেশেন্ট একটা ঝাঁকি দিয়ে একটা পেইন ফিল করবে। এটা হলো রিবাউন্ড টেন্ডারনেস। হ্যাঁ, চাপ দিচ্ছ, পেশেন্টকে জিজ্ঞাসা করতেছে হ্যাঁ ব্যথা লাগতেছে, হ্যাঁ হ্যাঁ স্যার ব্যথা লাগে ব্যথা লাগে, হ্যাঁ। তখন তুমি হঠাৎ করে যদি হাতটা সরায় নাও, তোমরা যখন রুগীপত্র দেখবা তখন প্র্যাকটিক্যালি বুঝতে পারবা, সরায় নিলে তখন পেইনটা হঠাৎ করে সাডেন অ্যাগোনাইজিং পেইন সে ফিল করে। এটা হলো রিবাউন্ড টেন্ডারনেস। হ্যাঁ, এইটা সাধারণত ম্যাকবার্নিস পয়েন্টে আমরা দেখি। ম্যাকবার্নিস পয়েন্ট আমরা পরে পিকচার তোমাদের দেখাচ্ছি। আর আর কি পাবো ওখানে? ওখানে গার্ডনিং পাবো। গার্ডনিং মানে কি? নর্মাল অ্যাবডোমেন তো সফট থাকে, তোমরা একটা নর্মাল অ্যাবডোমেনে হাত দিয়ে দেখো, সফট অ্যাবডোমেন। কিন্তু যদি কোনো কারণে ভিতরে প্যাথোলজি থাকে তাহলে তখন অ্যাবডোমেন ওয়ালটা তখন একটু শক্ত হয়ে ওকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এটা ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল ফেনোমেনা। তখন ওখানে মনে হয় যেন যে এটা একটা শক্ত লাগতেছে, পেটটা নর্মাল নরম না। হ্যাঁ, তা নর্মাল পেট কিরকম নরম এটা যদি তোমরা ফিল করতে পারো তাহলে তোমার ওই গার্ডেনিংটা কি ওটাও ফিল করতে পারবা। হ্যাঁ, তারপরে কি হয়, এই পেশেন্টের তুমি যদি অপারেশন ঠিক মতো টাইমলি ডায়াগনোসিস না হয়, অপারেশন না হয়, তখন কি হবে? এই পেশেন্টের অ্যাপেন্ডিক্স তোমার বাস্ট হইতে পারে, অ্যাপেন্ডিক্স পারফোরেশন হইতে পারে, অ্যাপেন্ডিক্স অ্যাবসেস হইতে পারে। এই আর কি থাকে তোমার এক্সামিনেশন? আর কি পাবা? পেশেন্টের ট্যাকিকার্ডিয়া থাকে। ট্যাকিকার্ডিয়া মানে কি? পালস বেশি। তারপরে কি পাবা? পেশেন্টের টেম্পারেচার থাকতে পারে, হ্যাঁ জ্বর থাকতে পারে, টেম্পারেচার। আর কিছু কিছু সাইন আছে, সেটা হলো একটা আছে রবসিন সাইন, এটা হলো সোয়াস সাইন। রবসিন সাইনটা কি? পেশেন্টের ব্যথা কোন দিকে? ডান দিকে, কিন্তু আমি যদি পেশেন্টের বাম দিকে চাপ দেই তখনও পেশেন্ট ডান দিকে ব্যথা ফিল করবে। তাহলে এটা হলো রবসিন সাইন। তার মানে ডান দিকের ব্যথা আমি বাম দিকে চাপ দিয়ে ডান দিকের ব্যথা ফিল করবে পেশেন্ট, এটা রবসিন সাইন। আরটা কি? সোয়াস সাইন। সোয়াস সাইন মানে কি? তোমরা জানো যে পড়ছো, সোয়াস মেজর মাসেল আছে আমাদের বডিতে। হ্যাঁ, এটা তোমার ওই যে লিম্বের একটা মাসেল সোয়াস মেজর। এই সোয়াস মেজর মাসেল তোমার অ্যাটাচড, তোমার ই হয় মানে ইনসারশন লিম্ব থেকে, ফিমার থেকে ওঠে, ইনসারশন হয় তোমার ওই লাম্বার ভার্টিব্রায় বা তোমার বলো স্যাক্রাম বা এইসব জায়গায়। কিন্তু যখন তোমার অ্যাপেন্ডিক্সের আবার কতগুলো ভ্যারাইটি আছে, ওটা তোমার জানার দরকার নাই। একটা ভ্যারাইটি আছে তোমার রেট্রোসিকাল,
সিকামের পিছনে। তা সিকামের পিছনে ভ্যারাইটি যদি হয় তাহলে আমরা সোয়াস টেস্ট পজিটিভ পাবো। সোয়াস টেস্ট পজিটিভ মানে কি, পেশেন্ট শো অবস্থায় আমরা যদি তাকে হিপ যদি এক্সটেনশন করি, হ্যাঁ, এক্সটেনশন মানে কি, হিপটাকে আরো বেশি উল্টার দিকে টান দেওয়া। ফ্লেকশন মানে কি, হিপটাকে আমরা পেটের সাথে মিশাই, এটা হলো ফ্লেকশন। আর এক্সটেনশন মানে কি, উল্টার দিকে টান দেই, পেশেন্টটা তো শুয়ে আছে, তার পাটা ধরে আমি পিছনের দিকে আরো টান দিলাম জোরে, এটা হলো এক্সটেনশন। এক্সটেনশন যদি করি তাহলে সোয়াস সাইন পজিটিভ হবে, তার মানে কি পেশেন্ট আরো পেইন ফিল করবে, এটা রেট্রোসিক্যাল পজিশন। তাহলে আমরা কি কি হলো, পেশেন্টে তো প্রথমে এসে ব্যথার কথা বললো, অ্যানোরেক্সিয়া নৌসিয়া ভমিটিং এর কথা বললো, আমরা রিবাউড টেন্ডারনেস পাইলাম, আমরা রবসিনশন পাইলাম, সোয়াস সাইন পজিটিভ পাইলাম। তাহলে এগুলো যদি হয় তাহলে আমরা মোটামুটি ধরে নেই যে ইট ইজ এ কেস অফ দ্য অ্যাপেন্ডিসাইটিস। এখন এর ভিতর প্রশ্ন আছে, আমরা বলি যে অ্যাপেন্ডিক্সের সাথে সাথে কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আছে। আচ্ছা, এখন এখানে আমি যে তোমাদের যে ফিচারগুলো বলছি সেখানে এখানে সিরিয়ালি দেওয়া আছে, তোমার এখানে 1 2 3 4 করে দেওয়া আছে, একই জিনিস আর কি। হ্যাঁ, তো এখন একটা পেশেন্টের এরকম ফিচার নিয়ে আসছে, তুমি চট করে বলতে পারবে না যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, তার কারণ আরো কিছু কিছু রোগ আছে যেই রোগ একই রকম ফিচার নিয়ে আসে। তখন তোমাকে এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বাইর করতে হবে যে অ্যাপেন্ডিক্স না অন্য কোনো কারণ। অন্য কোনো কারণ কি কি হতে পারে, যেমন এখানে দেখো আছে, এই যে অন্য কোনো কারণ, এই যে এগুলো তুমি দেখো, যেটা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কোনো প্রবলেম হতে পারে, কিডনি স্টোন হতে পারে, হার্নিয়া হতে পারে, কিডনি ইনফেকশন হতে পারে, ইনফ্লামেড বাউল ডিজিজ হতে পারে, ইরিটেবল বাউল সিন্ড্রোম হতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ওভারিয়ান সিস্ট। তো এখন তোমাদের একটা প্রশ্ন আছে রিটেনে, যে একটা পেশেন্ট কেম in the OPD বা outdoor বা hospital with the right iliac fossa pain. What are the possibilities? এবং how you will investigate the case? তোমার রিটেনে প্রশ্ন আছে ধরুন একটা, তাহলে তোমার লিখতে হবে তাহলে what are the possibilities, এইগুলো possibilities। তুমি এক নম্বরে অ্যাপেন্ডিসাইটিস দাও, রাইট ইলিয়াক ফোসা পেন নিয়ে আসছে, এক নম্বরে অ্যাপেন্ডিসাইটিস দাও, তারপর এইগুলো আস্তে আস্তে সিরিয়ালি এইগুলো দাও। তাহলে এইটা হলো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। হ্যাঁ, তো এখন এখানে দেখো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি কি হতে পারে, যেমন যদি গাইনোকোলজিক্যাল যদি হয়, কোনো মহিলা যদি হয় রাইট সাইডে পেন নিয়ে যদি আসে, তাহলে তোমার মাথার ভিতরে থাকবে এটা ওভারিয়ান সিস্ট রাপচার হতে পারে, একটোপিক প্রেগনেন্সি হতে পারে, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে। একটোপিক প্রেগনেন্সি মানে কি, আমাদের যখন মেয়েদের যখন প্রেগনেন্সি হয় তখন তোমার বাচ্চাটা কোথায় হয়, তোমার বড় হয় ইউটেরাসে বড় হয়, কিন্তু কোনো কারণে এটা যদি ফার্টিলাইজেশন, তোমার পথে যদি কোথাও ফার্টিলাইজেশন হয়ে ওখানে যদি তোমার ইমপ্লান্টেশন হয়, ইউটেরাস পর্যন্ত না পৌঁছায়, তাহলে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি। মানে তোমার ফার্টিলাইজেশন হওয়ার পরে বাচ্চাটা এমব্রায়োটা তোমার সাধারণত জরায়ুতে বড় হয়, কিন্তু বাইরে যদি কোথাও ইমপ্লান্টেশন হয়, কোথায় ইমপ্লান্টেশন হতে পারে, ফ্যালোপিয়ান টিউবে, তোমরা অ্যানাটমিতে পড়ছো। হ্যাঁ, ওভারি থেকে ওভুলেশন হওয়ার পরে তো ওভামটা ফ্যালোপিয়ান টিউবে যায়, ওখানে স্পার্ম যায়, স্পার্ম যে ওখানে ফার্টিলাইজেশন হয়, তারপরে ওটা ইউটেরাসে যায়। কিন্তু কোনো কারণে যদি ফার্টিলাইজেশন হওয়ার পরে ইউটেরাসে না যায়, ফ্যালোপিয়ান টিউবের ভিতরে যদি বড় হইতে থাকে, তখন ওটাকে আমরা বলি একটোপিক প্রেগনেন্সি। এবং এই একটোপিক প্রেগনেন্সি যদি হয় তাহলে এটা একটা তোমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ দ্য অ্যাপেন্ডিসাইটিস। আর কি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ সাধারণত মেয়েদের বেশি হয়। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ মানে কি, পেলভিক রিজনে যেসব তোমার স্ট্রাকচার থাকে, যেমন জরায়ু থাকে, ওভারি থাকে, হ্যাঁ, তারপরে তোমার আর কি থাকে, ফ্যালোপিয়ান টিউব থাকে, এগুলো যদি কোনো ইনফেকশন হয় তাহলে এগুলোকে আমরা বলবো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা হইতে পারে। আর কি, রেনাল হইতে পারে, রেনাল কি, তোমার ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হইতে পারে, পাইলোনেফ্রাইটিস হইতে পারে, অ্যান্ড ইউরিটারি স্টোন হইতে পারে। তাই টার্মগুলো তোমাদের কাছে নতুন মনে হবে। ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন মানে কি, যে প্রস্রাব যেখানে তৈরি হলো, কোথায় তৈরি হয় প্রস্রাব, কিডনিতে তৈরি হয়, কিডনিতে তৈরি হওয়ার পরে প্রস্রাবটা মানে ইউরেটার দিয়ে আসে তোমার ইউরিনারি ব্লাডারে, ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রা থেকে বাইরে চলে আসে, এই যে পথটা, এই পথটাকে আমরা বলি ইউরিনারি ট্রাক্ট। তার মানে ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা, এই তিনটা মিলে হলো ইউরিনারি ট্রাক্ট। এখানে ইনফেকশন হতে পারে। পাইলোনেফ্রাইটিস মানে কি, কিডনিতে ইনফেকশন, কিডনি যে পেলভিস আছে ইউরেটারের, পেলভিস ইনফেকশন হতে পারে, ঠিক আছে। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কি ম্যাকেলস ডাইভার্টিকুলাম হতে পারে, ওর ইনফেকশন হতে পারে। হ্যাঁ, ইউরোলজিক্যাল মানে কি, তোমার টেস্টিসের টর্শন হতে পারে, ইপিডোনর্কাইটিস হতে পারে, তোমরা এগুলো অ্যানাটমিতে পড়ছো, টেস্টিসের সাইডে থাকে ইপিডাইডাইমিস, হ্যাঁ, এটাও তো ইনফেকশন হতে পারে। এগুলো তোমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ দা
অ্যাপেন্ডিসাইটিস। এখন তোমাকে প্রশ্ন আসতে পারে দুই রকম, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য অ্যাপেন্ডিসাইটিস। তো এইগুলো লিখবা। আবার যদি বলে যে পেশেন্ট কেম উইথ রাইট ইলিয়াক ফোসা পেইন, হোয়াট আর দ্য কমন পসিবিলিটিস, হাউ উইল ইনভেস্টিগেট, তখন এইগুলো লিখবা। কিছু কিছু মিল আছে, এর সাথেও কিছু মিল আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন একটা রুগী যখন তোমার কাছে এই কমপ্লেন নিয়ে আসলো, রাইট ইলিয়াক ফোসা পেইন, তুমি ভাবলা যে এটা অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু তোমাকে অপারেশন করার আগে তোমার কিছু জিনিস ইনভেস্টিগেশন করতে হবে এবং আদার পসিবিলিটি এক্সক্লুড করার জন্য। হ্যাঁ, এখন ইনভেস্টিগেশন গুলো আমরা কি কি করি? প্রথমে দেখো ল্যাবরেটরি টেস্টের ভিতরে আছে ইউরিন অ্যানালাইসিস। ইউরিন অ্যানালাইসিস আমরা কি করি? দুইটা জিনিস করি। একটা হলো ইউরিনে ইনফেকশন আছে নাকি সেটা দেখার জন্য। ইউরিন ইনফেকশন দেখার জন্য আমরা ইউরিনে কি দেখি? পাস সেল দেখি, আরবিসি দেখি, আর কি দেখি? যদি একটা চাইল্ড বিয়ারিং লেডি যদি হয়, রিপ্রোডাক্টিভ এজের লেডি যদি হয়, তাহলে আমরা একটা প্রেগনেন্সি টেস্ট করব। কেন প্রেগনেন্সি টেস্ট করি? ওই যে আমরা বলছি যে এটা একটোপিক প্রেগনেন্সি হতে পারে, তাহলেও আমার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসবে, এইটা দেখার জন্য। তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারতেছো তো নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। বুঝতে না পারলে ইন্টারাপ্ট করো, এটা বুঝি নাই তাহলে আমি বুঝাই দেবো, ঠিক আছে? তারপরে কি হলো, আমরা ইউরিন টেস্ট করি। আর কি করি? ব্লাড রুটিন টেস্ট করি। ব্লাড রুটিন টেস্টে আমরা দুইটা জিনিস করি, টিসিডিসিএস আর হিমোগ্লোবিন পার্সেন্টেজ। এই যে এটা দেখছো, এই যে এফবিসি, ফুল ব্লাড কাউন্ট। ফুল ব্লাড কাউন্টের ভিতরে কি থাকে? টিসিডিসিএস আর হিমোগ্লোবিন পার্সেন্টেজ। টিসিডিসি কি? হ্যাঁ, টোটাল কাউন্ট। ডিসি কি? ডিফারেন্সিয়াল কাউন্ট। তো এখন এই টিসিডিসি আমরা কি দেখি? আমরা ডব্লিউবিসি দেখি। টোটাল ডব্লিউবিসি কাউন্ট কত? এনিবডি? 4,000 to 11,000। হ্যাঁ, 4,000 থেকে 11,000। এখন যদি কি হবে, ইনফেকশন হলে কি হয়? স্যার কমে ডাব্লিউবিসি যাবে। বেড়ে যাবে। ডব্লিউবিসি বাড়ে। এখন সেটা ওই যে 11 এর কাছাকাছি থাকতে পারে, অনেক বেশিও থাকতে পারে, কিন্তু বাড়বে। হ্যাঁ, তো এইটা আমরা ব্লাড রুটিনে আমরা এটা ডব্লিউবিসিটা দেখি মেইনলি। আর কি দেখি? আর যেটা দেখি সেটা হলো যে সিরাম বেটা এসসিজি, এটা হলো প্রেগন্যান্সি টেস্ট। প্রেগন্যান্সি টেস্ট মেল হলে তো আর এটা দেখার দরকার নাই, আর ফিমেল যদি তোমার আনম্যারিড যদি হয় তাহলে এটা দেখার দরকার নাই। এখন তুমি যদি দেখো, আমাদের দেশে ডাক্তার অনেক সময় ভুল করে যে আনম্যারিড মেয়েদের তুমি যদি প্রেগন্যান্সি টেস্ট বলো, তাহলে তো সে খেপে যাবে, ডাক্তারের মাইট দেবে। এবং এটা ঘটনা হয়েছে মানে একটা ছোট্ট একটা গল্প বলি। সেটা হলো যে আমরা কলিগ, সে আল্ট্রাসোনোগ্রামও করে। তা এখন তার হাজবেন্ড থাকে বিদেশে, হাজবেন্ড দেশে আসছে 1 মাস হয়েছে। এখন হাজবেন্ড ওয়াইফ একত্রে আসছে যে ওয়াইফের আল্ট্রাসোনোগ্রাম করতে। এখন সে ডাক্তার সাহেব বলতেছে যে 3 মাসের প্রেগনেন্সি। বলার সাথে সাথে সেই মহিলা জুতা দিয়ে ডাক্তারের মার শুরু করছে। ডাক্তার সত্যি কথাই বলছে, ঠিক কথাই বলছে, সে যেটা পাইছে। তা এখন মার শুরু করছে, হাজবেন্ড আসছে 1 মাস, তার প্রেগনেন্সি 3 মাসের। এটা তো মহিলা হেভি খেপে গেছে। তারপর লোকজন এসে ধরাধরি করে ঠেকানোর পরে তারপরে সত্যি সত্যি দেখে, যখন মানে সব হয়েছে ক্লিয়ার, আরো ক্লিয়ার করে দেখা হয়েছে, তখন দেখে যে ঠিকই সে 3 মাসের প্রেগনেন্সি। এখন এটা ডাক্তার তো দোষ না, ডাক্তার দেখছে হাজবেন্ড ওয়াইফ আসছে, সে প্রেগনেন্সি হইতে পারে, 3 মাসের হইতে পারে, অসুবিধা কি? তো এখন অনেক সময় কথাবার্তা বলার আগেও অনেক সময় কিছু ওই যে পারিপার্শ্বিক কিছু আগে রোগীর হিস্ট্রি নিতে হবে, সবকিছু তোমার শুনে টুনে তারপর রোগীর সাথে কথা বলতে হবে। কিভাবে হলো স্যার? এখন এটা ইলিগাল প্রেগনেন্সি, কিভাবে হবে? এটা সহজ কথা, ইলিগাল প্রেগনেন্সি। হাজবেন্ড যখন জি স্যার। বিদেশে ছিল তখন ইলিগাল প্রেগনেন্সি হয়েছে, কিন্তু মহিলা তো এটা মানবে না, মানতে চাবে না। সে হাজবেন্ডের কাছে ধরা খাবে, ধরা খালি তাদের তো মানে সংসার ভাঙবে। তো যাই হোক, শেষ পর্যন্ত আর কি ওই ওটা মাপটাপ চাইছে আর কি। পরে লাস্ট কি হয়েছে, সংসার কি হয়েছে, আমরা কত জানি না, খোঁজ নেই নাই। তবে এই যে ডাক্তাররা কিন্তু অনেক সময় উল্টাপাল্টা কথাবার্তা বলাতে অনেক সময় মার খায়। যেমন একটা রুগী চট করে যদি বলে যে আপনার রুগী মারা গেছে, সাথে সাথে মার দেবে। কিন্তু এই যে একটা জিনিস আছে যে ওপেনিং অফ দ্য মানে ব্রেকিং অফ দ্য ব্যাড নিউজ, তোমার একজনকে খারাপ সংবাদ দেওয়ার আগে তাকে আগে আস্তে আস্তে বলে বলে তাকে তোমার ওই পজিশনে নিতে হবে, ব্যাড নিউজ বলার পজিশনে। যে প্রথমে হয়তো বলতে হবে আপনার রুগী খুব খারাপ, আমরা চেষ্টা করতেছি, জানি না কি হবে, আল্লাহ আল্লাহ করে। অথচ রুগী হয়তো তখন মারাই গেছে। কিছুক্ষণ পরে বলবে যে না, আমরা অনেক চেষ্টা করলাম, মনে হয় রুগী আমরা বাঁচাতে পারবো না, তারপর আমরা চেষ্টা করতেছি। লাস্টে বলতে হবে যে না, উই আর হোপলেস।
তখন আস্তে আস্তে সহায় সহায় বলতে হবে। তুমি যদি প্রথমেই বলো যে আপনার রুগী মারা গেছে, অনেক সময় সেই রুগী তো ইমোশনালি তোমাকে মার দিয়ে বসতে পারে। তো যাই হোক আর কি, এগুলো বুঝতে হবে। ডাক্তাররা অনেক সময় নিজেদের ভুলের জন্য মার খায়। তো এখন এই যে যারা বলতেছিলাম যে তুমি আনম্যারিড লেডিরে যদি তুমি প্রেগনেন্সি টেস্টের কথা বলো, তাহলে তো এটা মানে একটা ওটা কেওয়াস কনফিউশন সৃষ্টি হবে। যাই হোক, আর কি আমরা করতে পারি? ইমেজিং। ইমেজিং কি? যে আল্ট্রাসাউন্ড করতে পারি, তোমার কম্পিউটার সিটি স্ক্যান করতে পারি। হ্যাঁ, তো সিটি স্ক্যান সহজে বলার দরকার নাই, তোমরা আল্ট্রাসাউন্ড বলো। এই এখন এখানে আবার একটু ওরা সুন্দর করে দিচ্ছে যে কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা কি করি, ইউরিন টেস্ট, আবার স্টুডেন্ট অ্যানালাইসিসের কথা বলছে, আর ইমেজিং এর কথা বলছে, ফ্লোরোস্কোপি ইমেজিং, a plain film of the X-ray and CT scan. হ্যাঁ, and fluoroscopic imagingটা কি? এটা এক ধরনের এক্সরে, কিন্তু এক্সরে ভিডিও। এক্সরে ভিডিও মানে কি? আমরা তো অনেক সময় এখন এক্সরে তো আমরা কম্পিউটারে আমরা এক্সরে সবকিছু দেখতে পারি। আমরা তোমার ওই যে অনেক সময় আগে যেটা ছিল, হ্যাঁ, শুধু ওই মেশিনেই এক্সরে করতো, ওটা ফিল্মটা ওয়াশ করতো। এখন আমরা কম্পিউটারাইজড আমরা এক্সরে করি এবং ওখানে আমরা ভিডিও দেখতে পারি। ফ্লুরোস্কোপিক ইমেজিং বলি এটা আমরা। অ্যাপেন্ডিক্সের আমরা ফ্লুরোস্কোপি করতে পারি, অ্যাপেন্ডিক্সের সাইজ শেপ দেখতে পারি, মুভমেন্ট দেখতে পারি। এই ফ্লুরোস্কোপি ইমেজিং একটা আছে। হ্যাঁ, এটা আমরা করতে পারি ডায়াগনোসিসের জন্য। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ তো না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তা আর কিছুক্ষণ মনে আছে, তারপর বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, এই দেখো তোমার একটা আল্ট্রাসোনোগ্রামের একটা কিছু পিকচার এখানে আছে, যে আল্ট্রাসোনোগ্রাম করলে আমরা একটা ইনফ্লুয়েন্ট থাকে অ্যাপেন্ডিক্স, তাহলে আমরা কি দেখতে পারি, কি কি রকম দেখি? এই যে অ্যাপেন্ডিক্সের এটা লুমেন, অ্যাপেন্ডিক্সটা ফুলে উঠছে। হ্যাঁ, এখানে ফ্রি ফ্লুইড আছে। হ্যাঁ, এখানে এই যে মানে অ্যাপেন্ডিক্সের যে লেয়ার, তোমার ভিসারাল লেয়ার অফ দ্য পেরিটোনিয়াম আর অ্যাপেন্ডিক্সের মাসকুলার লেয়ার, এর ভিতরে ফ্লুইড জমছে। হ্যাঁ, এরকম আমরা দেখতে পারি। দেখো আরো আছে। এটা হলো তোমার ট্রান্সভার্স সেকশন অফ দ্য অ্যাপেন্ডিক্স, ট্রান্সভার্স সেকশন। হ্যাঁ, এটা হলো আরেকটা লংগিটিউডাল সেকশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। এই দেখো অ্যাপেন্ডিক্সের পাশে ট্রান্সভার্স সেকশন, অ্যাপেন্ডিক্সের পাশে ফ্রি ফ্লুইড। এই এখন অ্যাপেন্ডিক্স যখন তুমি ডায়াগনোসিস করলা যে ইট ইজ এ কেস অফ দ্য অ্যাপেন্ডিসাইটিস, তখন তোমার একটা সিদ্ধান্ত নিতে হবে, তোমার অ্যাপেন্ডিসেক্টমি করতে হবে। এখন অ্যাপেন্ডিসেক্টমি আমরা কিভাবে করি? একটা হলো যে তোমার ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্সেক্টমি করা যায়, আর হলো ওপেন অ্যাপেন্ডিসেক্টমি। ল্যাপারোস্কোপি কি? তোমার তোমার ল্যাপারোস্কোপিক মেশিনের সাহায্যে আমরা পেটে 2-3টা ফুটা করি এবং কোনো ইনসিশন দেই না, এবং এটা মনিটরে আমরা, ওখানে ভিডিও ক্যামেরা থাকে ভিতরে, ভিডিও ক্যামেরা পাঠায় দেই, মনিটরে আমরা দেখে আমরা অ্যাপেন্ডিসেক্টমি করি। তাহলে সুবিধা কি? এটা হলো যে যারা লেডি যারা, তারা এটা পছন্দ করে, কোনো দাগ থাকে না। তারপরে তোমার এটা আর সুবিধা কি? তোমার তাড়াতাড়ি তোমার ওই হয়, মানে রিকভারি হয়। আর কি? আমরা ওই ভিতরে যখন আমরা ভিডিও ক্যামেরা পাঠাই, তখন আমরা আশেপাশে যে স্ট্রাকচার যেগুলো আছে, ওভারিস আমরা দেখতে পারি, ইউটেরাস দেখতে পারি, কোনো সমস্যা আছে নাকি ওগুলো আমরা চেক করে আসতে পারি। হ্যাঁ, আর যেটা বলছে অ্যাপেন্ডিসেক্টমি করার পরে আমরা অ্যাপেন্ডিসেক্টমি আমরা অ্যাপেন্ডিক্সকে আমরা হিস্টোপ্যাথোলজি করি। হিস্টোপ্যাথোলজি কি? যে হিস্টোপ্যাথোলজি হলো ওই অ্যাপেন্ডিক্সকে আমরা ছোট স্লাইড করে ওটা আমরা মাইক্রোস্কোপে দেখি। কেন দেখি? যে দেখো 1% কেস অফ দ্য কার্সিনয়েড, মানে ক্যান্সার হইতে পারে, বা অ্যাডিনো কার্সিনোমা হইতে পারে, মিউসিনাস সিস্ট অ্যাডিনো কার্সিনোমা ম্যালিগনেন্সি হইতে পারে। এখন ওই অ্যাপেন্ডিক্সটা ম্যালিগনেন্সি আছে কিনা এটা দেখার জন্য আমরা হিস্টোপ্যাথোলজি করি। এই ম্যালিগনেন্সি থাকে তাহলে আমাদের আরো আফটার ট্রিটমেন্ট হবে অনেক, আর না থাকলে অ্যাপেন্ডিসেক্টমি শেষ, আর তারপর আর কোনো ট্রিটমেন্ট নাই। হ্যাঁ, আর ল্যাপারোস্কোপি অপারেশন করার সময় আমরা আর কি করতে পারি? যে আমরা অন্যান্য স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো, যেমন ম্যাকেলস ডাইভার্টিকুলাম আছে, ওগুলো আমরা দেখে আসতে পারি। এটা হলো ল্যাপারোস্কোপি অপারেশনের সুবিধা। এখন যদি মনে করো যে এটা আমি বলছিলাম তো ওদের ম্যাকবার্নিস পয়েন্ট, এই যে দেখো ম্যাকবার্নিস পয়েন্ট, তোমরা দেখো যে এটা কি এন্ট্রিসুপার ইলিয়াক স্পাইন, কোন পাশে? ডান পাশের। এটা কি আম্বিলিকাস। এখন এখান থেকে একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন টানার পরে মিডিয়াল 2/3, এটাকে 3 ভাগ করতে হবে। এই যে মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3, এই জাংশন, এইটাই হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। তোমাদের আগে বলছিলাম যে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স এখানে থাকে। হ্যাঁ, তা আমরা যদি কোনো রোগীর যখন অপারেশন করি, তখন আমরা এই বেজ মিলে আমরা একটা ইনসিশন দেই, এবং ইনসিশন তো আমরা এইভাবেই দিয়ে থাকি ইনসিশনটা। হ্যাঁ, ইনসিশন দিয়ে এখান থেকে আমরা ছোট্ট একটা ইনসিশন দিয়ে এখান থেকে আমরা অ্যাপেন্ডিক্সে আমরা কেটে নিয়ে আসছি। ঠিক আছে, এখন এই অপারেশনের পরে তোমার কিছু কিছু কমপ্লিকেশন আছে, বা প্লাস যদি অপারেশন না করো তাহলে কিছু কমপ্লিকেশন হইতে পারে। আমি আগেই বলছি তোমাদের কি কি কমপ্লিকেশন হইতে পারে।
একটা যদি অপারেশন না করো তাহলে অ্যাপেন্ডিক্সে পারফোরেশন হতে পারে। হ্যাঁ, আর কি অপারেশনের পরে কি হতে পারে? সার্জিক্যাল সাইড ইনফেকশন হতে পারে। হ্যাঁ, আর কি হতে পারে? অ্যাপেন্ডিক্সে যদি আমরা অপারেশন না করি ওখানে অ্যাপেন্ডিকুলার মাস হইতে পারে। অ্যাপেন্ডিকুলার মাসটা কি? ওখানে একটা দলা মতো হবে, একটা চাকা মতো হবে। যদি অ্যাপেন্ডিক্স, নিয়ম কি, অ্যাপেন্ডিক্স অপারেশন 24 আওয়ার্সের ভিতরে অপারেশন করতে হয়, নালে কি হবে, ওটা বাস্ট হয়ে যেতে পারে, অথবা ওখানে একটা চাকা মতো হইতে পারে। চাকাটা কি? ওখানে আমাদের বডিতে যে ওমেন্টাম আছে, ওমেন্টামটাকে আমরা বলি পলিশ অফ দা অ্যাবডোমেন। ও কি করে, কোনো জায়গায় কোনো ইনফেকশন হইলে ওটাকে কাভার করার চেষ্টা করে। কাভার করার চেষ্টা করে কেন? যে ইনফেকশনটা যেন না ছড়াতে পারে চারিদিকে। বুঝতে পারছো? তো এখন ওইটা হয় কি, ওখানে একটা মাস তৈরি হয়, ওই যে অ্যাপেন্ডিক্স, তারপরে তোমার ওমেন্টাম, টার্মিনাল পার্ট অফ দাইলিয়াম এবং সিকাম, আশেপাশে যারা আছে সবাই মিলে ওখানে একটা মাস তৈরি করে। হ্যাঁ, তো ওটা বলে অ্যাপেন্ডিক্স মাস বলি। আর কি, যখন আমরা অ্যাপেন্ডিক্সের মাস কিন্তু ট্রিটমেন্ট না করি তখন ওটা অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হয়ে যেতে পারে। অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হলে তখন কি হবে, এখানে পেশেন্ট তোমার ইনফেকশনের ফিচার, তোমার পেশেন্ট ইনফেকশনের ফিচার নিয়ে আসবে, পেশেন্ট টক্সিক থাকবে, পেশেন্টের জ্বর থাকবে, এবং ডান পাশে রাইট ইলিয়াক ফোসা একটা লাম্প মতো থাকবে, মাস মতো থাকবে। তাহলে এটা আমরা কিভাবে কনফার্ম করতে পারি? এটা আমরা কনফার্ম করতে পারি আল্ট্রাসোনোগ্রাম দিয়ে। আর যদি আল্ট্রাসোনোগ্রাম করি আর ওই ইনভেস্টিগেশন যদি করি, হ্যাঁ, রুটিন ব্লাড যদি করি, টিসিডিসি এর হিমোগ্লোবিন যদি করি, তাহলে ওটা তোমার একটা ফিচার আসবে, তোমার টিসিডিসি বাড়বে, আল্ট্রাসোনোগ্রাম আমরা মাস পাবো, বা অ্যাবসেস হলে আমরা একটা অ্যাবসেস পাবো। এটা করে আমরা ওটা ডায়াগনোসিস করি, এবং ওটার চিকিৎসা আলাদা। যদি অ্যাবসেস যদি হয় তাহলে অ্যাবসেসকে প্রথমে আমরা ড্রেন করি। ড্রেন করার পরে ওখান থেকে আমরা ক্লোজ করি না, ওখান থেকে ড্রেন দিয়ে আসি, অ্যাবসেস পাঁচটা বের করে ওখানে ড্রেন দিয়ে আসি। তারপরে যখন পাঁচগুলো বেরোনো শেষ হয়ে যায় তখন আস্তে আস্তে হিল হয়ে যায়, এবং আমরা আফটার 6 উইকস ওটাকে আমরা অ্যাপেন্ডিসেক্টমি করে আমরা রোগীকে ডিসচার্জ করে দেয় অ্যান্টিবায়োটিক দিয়ে, এবং 6 সপ্তাহ পরে রোগীকে আসতে বলি, এবং আসার পরে রোগীকে আমরা নতুন করে অ্যাপেন্ডিসেক্টমি করে দেই। এখন এইটা হলো এই পর্যন্ত আর কি। এখন তোমাদের কি লং কেস থাকে অ্যাপেন্ডিক্স? স্যার 1 মিনিট আছে স্যার, আর মনে হয় আমরা কি স্যার আচ্ছা, আবার জয়েন দিব? না আর জয়েন দেওয়ার দরকার নাই, তোমাদের শেষ হলে পড়ানো শেষ। হ্যাঁ, জি তোমাদের স্যার। শেষ হয়ে গেলে তাহলে আমার শেষ। তোমাদের কি লং কেস থাকে অ্যাপেন্ডিক্স? থাকে না মনে হয়, না? স্যার এখনো তো পড়ানো হয়নি, এই জন্য বলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত শেষ তোমাদের আজকে লেকচার, এই পর্যন্ত। তো ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম